আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যেই প্রশ্নটা দেখব মেকানিক্সের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, প্রমাণ করো যে একটি বল ক্ষেত্র সংরক্ষণশীল যদি ও কেবল যদি এফ ইকুয়াল টু নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ বি হয়। এখানে যে যদি এবং কেবল যদি যে বাংলা কথা বলা হচ্ছে, এটার ইংরেজি ট্রান্সফরমেশন হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ। এই কথার আসলে আলাদা মিনিং আছে, ইফ অ্যান্ড অনলি ইফ। আপনারা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করতেছেন, এগুলো হয়তো জানেন ইফ অ্যান্ড অনলি দিয়ে কী বোঝায়। এটা দিয়ে কী বোঝায় যে যদি সংরক্ষণশীল হয় তাহলে এটা হবে, আবার যদি এটা হয় তাহলে সংরক্ষণশীল হবে। মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হইলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড হইতে হবে। বাট ম্যাথমেটিক্সের সব এক্সপ্রেশনের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হইলে রাইট হ্যান্ড সাইড যে সবসময় লেফট হ্যান্ড সাইডের ইকুয়াল হবে, ব্যাপারটা এরকম না। যাই হোক, যারা অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্স বা পিওর ম্যাথমেটিক্স, থিওরিটিক্যাল ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করেন, থিওরেম নিয়ে কাজ কারবার করেন, তারা এই জিনিসগুলো ভালো বুঝেন। যাই হোক, তো আমরা এখন যে জিনিস জানবো সেটা হচ্ছে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে এফ ইকুয়াল টু এই যে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ ভি এভাবে লেখা যায়, এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তো যেহেতু এখানে ইফ অ্যান্ড অনলি ইফ আছে, তার মানে আমাকে প্রথমে সংরক্ষণশীল ধরে এটা প্রমাণ করতে হবে, আবার এইটা ধরে সংরক্ষণশীল প্রমাণ করতে হবে। তার মানে প্রমাণের স্টেপ কয়টা? দুইটা। একবার লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাইতে হবে, আবার রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসতে হবে। কথা কি বুঝছেন? তাহলে প্রমাণের কয়টা স্টেপ থাকবে ভাইয়া? দুইটা স্টেপ থাকবে। এখন সংরক্ষণশীল বলের ক্ষেত্রে একটু জিনিস আমাদের জানা লাগবে। সংরক্ষণশীল বলের ক্ষেত্রে বা সংরক্ষণশীল বল ক্ষেত্রে, এগুলা প্রশ্নের আনসারের মধ্যে লিখিয়েন না, এটা আপনাদের বোঝানোর জন্য বলতেছি। সংরক্ষণশীল বল ক্ষেত্রে যে কৃতকাজ হয়, কৃতকাজ পথের উপর নির্ভর করে না, যদি বল সংরক্ষণশীল হয় তাহলে কৃতকাজটা পথের উপর নির্ভর করবে না। আমি কি বুঝাইতে চাচ্ছি এটা দিয়ে আমি বুঝাইতে চাচ্ছি যে এ থেকে কেউ বি বিন্দুতে সোজা গেল, তো আমরা তারে জিজ্ঞেস করলাম যে এ পথে বি বিন্দুতে যে তুমি গেলা বা এ থেকে বি পর্যন্ত এই রাস্তায় কতটুকু কাজ তুমি করলা, তো সে আমাকে আনসার দিল 50 জুল। আরেকজন করছে কি, সে এরকম সোজা না গিয়া সে এরকম নাচতে নাচতে এখানে গেছে কিন্তু একই বিন্দুতে, কিন্তু সে এরকম নাচতে নাচতে গেছে। এখন আমরা যদি তার কাজ হিসাব করি তাহলে তার ক্ষেত্রেও কৃতকাজ যদি 50 জুল পাই, এই কথার মানে কি, কাজটা রাস্তার উপর নির্ভর করে না। রাস্তাটা কীরকম, রাস্তা সোজা নাকি রাস্তা বাঁকা, তার উপর কৃতকাজ নির্ভর করে না। এইরকম ক্ষেত্রকে বলা হয় সংরক্ষণশীল বল ক্ষেত্র। আমি কি বুঝাইতে পারলাম? তার মানে কৃতকাজ যখন রাস্তার উপর নির্ভর করবে না, বরং যাত্রাবিন্দু মানে যেখান থেকে শুরু করছে আর যেখানে গিয়ে শেষ করছে, এই দুইটা বিন্দুর উপর নির্ভর করবে, তখন যেটাকে আমরা সংরক্ষণশীল বল ক্ষেত্র বলতে পারবো। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়েছেন না? ওকে। এবং 2 নাম্বার আরেকটা জিনিস আমাদের প্রমাণ করতে হবে। এই দুটো জিনিস প্রমাণ করতে পারলে আমাদের এই ম্যাথ হয়ে যাবে। আমি এটাকে কমপ্লেক্স করতেছি না আপনাদের জন্য আর কি, খুব সহজে বলার চেষ্টা করতেছি। এই দুইটা জিনিস প্রমাণ করতে পারবেন। এটাকে আরও অনেক কমপ্লেক্সভাবে আরও অনেক জিনিস বোঝানো যায়, আমি ওইদিকে যাইতেছি না। ঠিক আছে, যাদের ইন্টারেস্ট আছে নিজে নিজে বোঝার চেষ্টা করবেন। আমি শুধু আমাদের এই প্রশ্নের রিলেটেড যেটা ততটুকু আলোচনা করব। দেখেন, F1 ইকুয়াল টু ডেল F2, এখানে একটা ডেল আছে, এখানে হচ্ছে y আর এখানে হচ্ছে x। আবার ডেল F1 ডেল z ইকুয়াল টু ডেল F3 ডেল x, আর একটা হইল ডেল F2 ডেল F3 ডেল z ডেল y। এই তিনটা জিনিস আমাকে প্রমাণ করতে হবে। এই 2 নাম্বারটা যদি প্রমাণ করি আর 1 নাম্বারটা যদি প্রমাণ করি তাহলে আমার এই প্রশ্নের আনসার হয়ে যাবে। ঠিক আছে, আমার টোটাল উদ্দেশ্য কয়টা? দুইটা, একটা হলো এটা আর একটা হলো এটা। প্রথমটা যখন প্রমাণ করব আমরা, তখন ধরে নিব যে রাইট হ্যান্ড সাইড সত্য, তার মানে এফ ইকুয়াল টু নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ বি আমরা বসাবো। এটা বসায় আমরা প্রমাণটা করব প্রথম প্রমাণের জন্য। আর 2 নাম্বারটাতে আমরা ধরে নিব যে বলটা সংরক্ষণশীল। কি ধরে নিব? যে বলটা সংরক্ষণশীল। এবং ইন্টারমিডিয়েটে আপনারা পরে আসছেন যে সংরক্ষণশীল বল হইলে ডেল ক্রস এফ ইকুয়াল টু 0 হয়। ডেল ক্রস এফ ইকুয়াল টু কী হয়? 0 হয়। তার মানে প্রথম অংশের মধ্যে আমি রাইট হ্যান্ড সাইডকে সত্য ধরে নিয়ে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করব, আর দ্বিতীয় অংশের মধ্যে আমি লেফট হ্যান্ড সাইডকে সত্য ধরে নিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তাহলেই কিন্তু কেবল যদি এই জিনিসটা প্রমাণ হবে। যদি আমাকে বলতো যে সংরক্ষণশীল বল ক্ষেত্রে এটা হয় প্রমাণ করো,
তাহলে আমার যে কোনো এক সাইড থেকে এক সাইডে প্রমাণ করলেই হয়ে যাইতো, বাট এটাতে দুই ডিরেকশনেই করতে হবে, কারণ এই যে ইফ অ্যান্ড অনলি ইফ এই কনসেপ্টটা এখানে জড়িত আছে, বুঝতে পারছেন? লেফট থেকে রাইটে যাইতে হবে, রাইট থেকে আবার লেফটে আসতে হবে। তাহলে এই গেল আপনাদের কনসেপ্ট, আমি বুঝাই দিলাম যে আসলে আমরা কি করতে চাইতেছি, কেন করতে চাইতেছি। এবং এই জিনিসটা আপনারা হয়তো পড়ছেন আগে অন্য কোনো প্রশ্নে বা অন্য কোথাও এই কোর্সেই, যদি না পড়ে থাকেন তাও বিশ্বাস করে নেন, আমি মিথ্যা বলতেছি না, বিশ্বাস করে নেন যে এটা প্রমাণ করতে হয়, এটা সত্য। ওকে, এখন আসেন আমরা আমাদের প্রথম কাজ শুরু করি। তো প্রথম কাজের জন্য আমরা কি ধরে নিব, এফ ইকুয়াল টু নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ বি, এটা সত্য। এটা ধরে নিয়ে আমরা এটা প্রমাণ করব যে পথের উপর নির্ভর করে না। ওকে, তাহলে প্রথমে ধরি এফ ইকুয়াল টু এটা, আর ইকুয়াল টু এটা, এবং P1 বিন্দু থেকে P2 বিন্দুতে, P1 বিন্দু থেকে P2 বিন্দুতে, P1 বিন্দু থেকে P2 বিন্দুতে বস্তুর সরণের কারণে কৃত কাজ, বস্তুর সরণের জন্য কৃত কাজ। W ইকুয়াল টু বল ইন্টু সরণ, তাই না? তাহলে বল হচ্ছে F ডট সরণ ডট প্রোডাক্ট F ডট ডি আর, কই থেকে কই পর্যন্ত, P1 থেকে P2 বিন্দুতে, P1 থেকে P2 বিন্দুতে। আশা করি এতটুকুতে আপনাদের কোনো আপত্তি নাই। এখানে একটা বিন্দু হচ্ছে আমাদের P1, যেখানে হলো x1 y1 z1, এবং এখানে আরেকটা বিন্দু হলো আমাদের P2, যেটা হলো x2 y2 z2। এটা হচ্ছে আমাদের একটা পথ, আন্দাজে একটা পথ দিয়ে দিলাম, কারণ আমাদের প্রমাণ করতে হবে যে পথের উপর নির্ভর করে না। এখন আমরা কি বলছিলাম, এটা 1 নাম্বার স্টেপে আছি, তাই না? আমরা এই অবস্থায় ধরে নিচ্ছি যে রাইট হ্যান্ড সাইড সত্য, তার মানে এফের জায়গায় এই যে এই জিনিস বসানো যাবে, লেখা যায় এতটুকু ডট ডিআর, ঠিক আছে, P1 থেকে P2 পর্যন্ত। এখন দেখেন আর এর মান যদি এটা হয়, তাহলে এটা ডিফারেন্সিয়াল এলিমেন্ট, ক্ষুদ্র এলিমেন্ট যদি নেই, তাহলে ডিআর ইকুয়াল টু কী হবে, ডিএক্স ডিওয়াই ডিজেড, তাই না? ডিএক্স ডিওয়াই ডিজেড। তাহলে এখান থেকে মাইনাসটা চলে আসলো বাইরে, এখানে থাকলো P1 থেকে P2 পর্যন্ত। এখানে কি আছে দেখেন, ডেল ভি, তাই না? ডেল ভি মানে গ্রেডিয়েন্ট অফ ভি। আমি যদি গ্রেডিয়েন্ট অফ ভি বা গ্রেডিয়েন্ট অফ ফাই নির্ণয় করার চেষ্টা করি, এটা দেখতে অনেকটা এরকম হয়, ডেল ডেল এক্স ফাই আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস জেড কে। এগুলো আপনারা ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন ভেক্টর ক্যালকুলাসের মধ্যে, বা আপনাদের তো ক্যালকুলাস ছিলই, এই কোর্সের মধ্যে এগুলো পড়ে আসছেন যে কীভাবে গ্রেডিয়েন্ট নির্ণয় করতে হয়। তো আমাদের ফাইয়ের জায়গায় কী আছে, ভি আছে, তো ভিকেও আমরা এই যে এইভাবে লিখে ফেলবো, তাই না? তাহলে ডেল আমরা লিখে ফেললাম ভি ডিভাইডেড বাই ডেল এক্স, তার সাথে আসলো আই, তারপর লিখবো ডেল ভি ডেল ওয়াই, এটা যাবে জে ডিরেকশনে, প্লাস ডেল ভি ডেল জেড, এটা যাবে কে ডিরেকশনে। ক্লিয়ার? এতটুকু হইলো, এই যে এতটুকু গ্রেডিয়েন্ট অফ বি। তারপরে কি আছে, ডট গুণন আছে, এই যে লিখলাম ডট গুণন, ডিআরকে আমরা লিখতে পারি ডিএক্স আই প্লাস ডিওয়াই জে প্লাস ডিজেড কে, লেখা যায়। আচ্ছা, এখন কাহিনী হলো, যেহেতু ডট গুণন আমরা জানি আইয়ের সাথে আইয়েরটা গুণ হবে, জে এর সাথে জেডটা, কে এর সাথে কে এরটা গুণ হয়ে যাবে, তাই না? তো যদি আমরা এই কাজটা করে ফেলি গুণটা, তাহলে কি দাঁড়াবে দেখেন তো, আমরা গুণ করে দেই, তাহলে আমার বারবার দেখা লাগতেছে ভিডিও রেকর্ড হইতেছে কিনা, এর আগে বহুবার এই কাজ হয়েছে, বুঝছেন, এই জন্য ভিডিও দেখা লাগতেছে রেকর্ড হচ্ছে কিনা। আচ্ছা, আইয়ের সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তো আমরা যদি গুণের কাজ করে ফেলি, তাহলে ডিভি ডিএক্স, আর এই যে ডিএক্সটা এখানে চলে আসলো, আর ডট গুণন করে ফেললে আই জে কে এগুলো থাকে না, তারপরে আসলাম আবার প্লাসে, সেকেন্ড ব্র্যাকেট দিই, প্লাসের মধ্যে দেখেন আবার ডেল ভি ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল ভি ডেল জেড ডিজেড হয়ে গেছে। এখন এখান থেকে এই জিনিস ইকুয়াল টু কী লেখা যায় দেখেন, ডিএল এক্স ডেল ওয়াই ডেল জেড, এই জিনিসগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না? এটা ইকুয়াল টু কী লেখা যায়, এটা আপনারা ভালো করেই জানেন, সেটা হচ্ছে P1 থেকে P2 পর্যন্ত, এটা ইকুয়াল টু লেখা যায় ডিভি, তাই না? ডিভি ডিফারেন্সিয়েশন, এটা পার্শিয়াল ছিল, এই পার্শিয়াল এই পার্শিয়াল এই পার্শিয়াল তিনোটা যদি আমরা যোগ করে দিই, তাহলে টোটাল ডিফারেন্সিয়েশন আমরা পেয়ে যাব, ঠিক আছে? টোটাল ডিফারেন্সিয়েশন পেয়ে গেলাম। ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স হলে এক্স হইতো, তাহলে এখানে কি আছে ডিভি, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি ইকুয়াল টু কী হয়ে যাবে, ভি, ইন্টিগ্রেশন অফ ডিভি ইকুয়াল টু কী হয়ে যাবে, ভি হয়ে যাবে। তাহলে এখানে হয়ে গেল ভি, আবার লিমিট হইল P2 বিন্দু, আর এটা হইল P1 বিন্দু, তাই না?
তো এটা ইকুয়াল টু আবার কি লেখা যাবে, এটা ইকুয়াল টু লেখা যাবে ভি অফ P2 মাইনাস লোয়ার লিমিট ভি অফ P1, তাই না? দেখা যায় এদিকে ভি অফ প্রথমে P2 বিন্দু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট লেখা যায়। এখন P2 বিন্দুর স্থানাঙ্ক কি ছিল, x2 y2 z2, তাই না? তাহলে এটা ইকুয়াল টু আমি লিখতেছি, দেখেন ভি অফ x2 y2 z2 মাইনাস ভি অফ x1 y1 z1, হয়েছে? বোঝা যাচ্ছে? এখন কাহিনী হইল, আমরা শুরু করছিলাম এই ইন্টিগ্রেশন থেকে, ইন্টিগ্রেশনের ভিতরে আমার বল ছিল, আমরা শেষ করতে করতে এমন একটা জায়গায় আসছি যেখানে দেখেন তো P1 আর P2 বিন্দু ছাড়া আর কি কোনো তথ্য আছে এখানে? আর কি কোনো তথ্য আছে? আর কোনো তথ্য নাই, শুধুমাত্র আদি বিন্দু এবং শেষ বিন্দু আছে। তার মানে এই যে কৃতকাজ সেটা শুধুমাত্র কিসের উপর নির্ভর করে? আদি বিন্দু এবং শেষ বিন্দুর উপরে। তার মানে আমাদের 1 নম্বর পয়েন্ট প্রমাণিত হয়ে গেছে। বুঝতে পারছেন? আমরা কি প্রমাণ করে ফেলছি? যে আমাদের কৃতকাজ শুধুমাত্র কিসের উপর নির্ভর করতেছে? আদি বিন্দু এবং শেষ বিন্দুর উপরে। এখান থেকে আপনাদের আমরা যে জিনিস লিখতে পারি সেটা হচ্ছে, সরি, এখানে একটা জিনিস আমাদের মিস্টেক রয়ে গেছে, সেটা হচ্ছে সামনে একটা মাইনাস ছিল, এই মাইনাসটা আমরা দিই নাই। এখানে দিতে হবে মাইনাস, এখানে দিতে হবে মাইনাস, এখানে দিতে হবে মাইনাস। এখানে যদি মাইনাস দেই তাহলে এই যে P2টা হয়ে যাবে মাইনাস আর এটা হয়ে যাবে কি প্লাস, তাই না? তাহলে ভি অফ P1টা চলে আসবে প্লাসে আর P2টা চলে আসবে মাইনাসে। তাহলে এটা হয়ে যাবে 1 1 1 আর এটা হয়ে যাবে 2 2 2। বোঝা গেছে? এখন এখান থেকে আপনি কি লিখবেন, যে উপরোক্ত ইন্টিগ্রেশনটি বা সুতরাং উপরোক্ত অংশ থেকে দেখা যায় কৃতকাজ পথের উপর নির্ভর করে না, শুধুমাত্র কিসের উপর নির্ভর করে? আদি বিন্দু এবং শেষ বিন্দুর উপরে, বা P1 এবং P2 বিন্দুর উপর নির্ভর করে। সুতরাং দেখা যাচ্ছে কৃতকাজ শুধুমাত্র P1 এবং P2 বিন্দুর উপর নির্ভর করছে, পথের উপর নির্ভর করছে না। পথের উপর আমি বলে দিচ্ছি, লেখা নাও বুঝতে পারেন, নির্ভর করছে না বা করে না। সুতরাং এখান থেকে প্রমাণিত হয়ে গেল যে এটা সংরক্ষণশীল বল। দেখা যাচ্ছে, গুড। তাহলে আমরা এক সাইড মানে আমাদের 1 নাম্বার অংশ কিন্তু আমরা প্রমাণ করে ফেলছি। বুঝতে পারছেন? 1 নাম্বার অংশ আমরা প্রমাণ করে ফেলছি। আমরা ধরে নিছি রাইট হ্যান্ড সাইড সত্য, সেখান থেকে আমাদের প্রমাণ করা উচিত ছিল যে বলটা সংরক্ষণশীল। সংরক্ষণশীল হইলে সে পথের উপর নির্ভর করে না। আমরা আলটিমেট আইসা পাইছি যে পথের উপর সে নির্ভর করে না। তাহলে প্রথম অংশ শেষ, রাইট থেকে লেফটে আসা শেষ। এখন লেফট থেকে রাইটে যাব। বুঝতে পারছেন? ক্লিয়ার বোঝা যাচ্ছে? স্ক্রিনশট নিয়ে নেন, যদি এখন দেখতে চান তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর এই যে চিত্রটা আঁকাইলাম এটা ম্যান্ডেটরি না, এটা দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। ওকে, তাহলে প্রথম অংশ শেষ, আমরা এখন মুছে দিচ্ছি, পরের অংশে যাব। যদি এবং কেবল যদি থাকার কারণে এই পেজটা লাগছে, তা না হইলে অঙ্ক কিন্তু এখানে শেষ হয়ে যেতে, বুঝছেন? এই যে এই ম্যাথমেটিশিয়ানরা হুদে এই কথাগুলো লিখে না, এগুলার আলাদা ফিজিক্যাল মিনিং আছে প্রত্যেকটা জিনিসের। এগুলো একটু বোঝার চেষ্টা করিয়েন যারা ম্যাথমেটিক্স পড়তেছেন। ওকে, এখন দ্বিতীয় অংশের জন্য আমরা লিখলাম যে আবার ধরি। দ্বিতীয় অংশে আমরা ধরে নিচ্ছি যে আমাদের লেফট হ্যান্ড সাইড সত্য। লেফট হ্যান্ড সাইড সত্য। যদি লেফট হ্যান্ড সাইড সত্য হয়, এখান থেকে আমরা এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করা মানে হলো ওই যে 2 নম্বর পয়েন্টে যে ডেল ডেল এক্স ডেল ডেল এগুলো লিখছিলাম না, ওগুলো প্রমাণ করতে হবে। সংরক্ষণশীল যদি হয়, তার মানে ডেল ক্রস এফ ইকুয়াল টু কী হইতে হবে? 0 হইতে হবে। এখন এটা তো ক্রস প্রোডাক্ট, ক্রস গুণ কীভাবে লিখতে হয় যেগুলো কিন্তু আমরা জানি ছোটোবেলা থেকেই। ছোটোবেলা না, মানে ইন্টারে শিখেই আসছি। আই জেকে ডেলের জন্য লিখতে হবে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। আর এফ ভেক্টর ইকুয়াল টু কি লিখছিলাম? F1 প্লাস F2 প্লাস F3 লিখছিলাম না? F2 ইকুয়াল টু কত হইতে হবে? 0। তো এখান থেকে নির্ণায়কের নিয়ম কি? এই কলাম এবং এই রো বাদ দিলে F3 এটার সাথে গুণ হবে, তার মানে ডেল F3 ডিভাইডেড বাই ডেল ওয়াই। ডিটারমিনেন্টের নিয়ম অনুযায়ী মাঝখানে মাইনাস, জেডের সাথে F2 এখানে চলে আসলো ডেল জেড, সাথে আছে কি আই। প্রথমটা প্লাস, পরেরটা হচ্ছে মাইনাস, জে এর সাথে গুণ করব, এখানে আই দিয়ে দিলাম। আই জে এর সাথে প্লাস মাইনাস জে এর সাথে গুণ করব, এই কলাম এই রো বাদ, এটার সাথে এটা আসবে, তার মানে ডেল F3 ডিভাইডেড বাই ডেল এক্স মাইনাস কোনটা? এটা বাদ দিয়েছিলাম, এটা আছে
del f1 ডিভাইডেড বাই del z প্লাস প্লাস মাইনাস প্লাস, এটা হচ্ছে এটা বাদ তাহলে x এর সাথে f2, তাহলে del f2 del x মাইনাস del f1 del y ইকুয়াল টু কত হয়ে যাবে 0। বোঝা গেছে? এখন যেহেতু রাইট হ্যান্ড সাইড 0, তার মানে লেফট হ্যান্ড সাইডের প্রত্যেকটা এলিমেন্ট কত হইতে হবে 0 হইতে হবে। তাহলে এটা যদি 0 হয়, অতএব এখান থেকে সরাসরি লিখেন এটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে একটা থেকে দেখাই আপনারা বাকি তিনটার জন্য লিখেন। সুতরাং i j k প্রত্যেকের সহগ 0 হবে, প্রত্যেকের সহগ 0 হবে। তার মানে এটা ইকুয়াল টু কত 0, অর্থাৎ del f3 ডিভাইডেড বাই del y মাইনাস del f2 ডিভাইডেড বাই del z ইকুয়াল টু 0। অতএব del f3 ডিভাইডেড বাই del y ইকুয়াল টু del f2 ডিভাইডেড বাই del z, মানে এটা ইকুয়াল টু এটা হবে আর কি। ডানে 0 না, তাহলে মাইনাসটার পাশে গেলে প্লাস হয়ে যাবে। তারপরে এটা প্রমাণিত হয়ে গেল। তারপরে নিচে লিখবেন অনুরূপভাবে এটা ইকুয়াল টু এটা, তার মানে লিখবেন del f3 ডিভাইডেড বাই del x ইকুয়াল টু লিখবেন del f1 ডিভাইডেড বাই del z, আবার এটা লিখবেন del f2 del x ইকুয়াল টু লিখবেন del f1 del y। তারপরে যেহেতু এটা প্রমাণ করে ফেললাম, আমরা শুরু করছিলাম কই থেকে, যে সংরক্ষণশীল থেকে, এটা ইকুয়াল টু এটা। আর এইটা মানে কিন্তু এই যে এরকম তিনটা ভাবে লেখা যায়, এগুলো বিশ্বাস করে নেন আর কি, আমি মিথ্যা বলতেছি না, সত্য কথা বলতেছি, হ্যাঁ, বিশ্বাস করে নেন একটু। বা এগুলো হয়তো আপনার আগের কোনো প্রশ্নে পড়ছেন, আমি তো জানি না। আর ওকে, তাহলে এই হইলো কাহিনী। এখান থেকে আমরা যেহেতু রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করে ফেললাম, আমরা এগুলো কিন্তু আমরা বেসিকের মধ্যে ক্লাস শুরুর আগে কিন্তু বলে আসছিলাম যে এটা প্রমাণ করতে হবে, প্রমাণ হয়ে গেল। সুতরাং আমাদের দুইটা স্টেপই প্রমাণিত হয়ে গেল, রাইট থেকে লেফটে চলে আসছি আর সেকেন্ডে লেফট থেকে রাইটে চলে গেছি, এটাই কিন্তু আমাদের আনসার। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝেন আরেকবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।